সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকেই কলিজার বন্ধুরা, বৃহস্পতিবারের এই রজনীতি যে যেখান থেকেই বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1387তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাব রংপুরের ভাই সুমন মাঝির জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রূপবতী পরীর শরীর দেখেই সর্বনাশ হলো গরিব মাঝির। বাস্তব প্রেমের ভয়ঙ্কর পরিণতি। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার নদী গেশা এক নদীর মাঝি মোহাম্মদ সুমনের জীবনের চরম ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবনের গল্প। দেখেন, আমি আপনাদেরকে অনেক পরীর গল্প শুনিয়েছি, কিন্তু এই রকম গল্প আমি এর আগে আর পাইও নাই, শোনায়ও নাই যে পরী এভাবে কোনো মানুষকে শরীর দেখিয়ে আকৃষ্ট করতে পারে তার প্রতি। এই প্রথম আমি এরকম একটা গল্প পেলাম। তাই অনুরোধ করবো, আপনারা যারা গল্প শুনেন চেষ্টা করবেন আজকের এই গল্পটা একটু একা একা শোনার জন্য। পরিবার নিয়ে না শুনলে আসলে ভালো হয়। যারা এখনও আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আই বাটনে গিয়ে আমার নতুন ভিডিও বা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর বড় দুইটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহরের অদূরে কোনো এক মায়াবী ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না। আমাদের অগাধ জায়গা সম্পত্তি রয়েছে। আমার বাবা এগুলো দেখাশোনা করে, মাঝে মাঝে শখের বসে পড়ে আমার বাবা একটু চাষাবাদও করে। এছাড়াও আমার বাবা ছিলেন আমাদের এলাকার অনেক বড় একজন মোড়ল, যাকে আমরা দরবারি বলি। দূর দূরান্ত থেকে ন্যায় বিচার পাওয়ার আশায় মানুষজন আমাদের বাড়িতে ছুটে আসতো, আমার বাবাকে দরবারে উপস্থিত করত। আমার বাবা ন্যায় কথা ন্যায্য কথা বলতো দরবারে গিয়ে। বাবার এমন ন্যায় নিপীড়তা দেখে ছোটবেলা থেকে আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ উল্টা। আমি আমার বাবার মতো এতটা ভালো মানুষ হইনি। পরিবারের ছোট ছেলে হিসাবে আমি এত পরিমাণে দুষ্ট ছিলাম যা আসলে বলার মতো না। বাবা ছোটোবেলা থেকে আমাকে নিয়ে খুব ভয়ে ছিল। বাবা সবসময় মাকে নাকি বলতো, তোমার ছেলে এমন কিছু ঘটাবে যা রীতিমতো আমাদের পুরো বংশকে নাড়িয়ে দিবে। ওর ভিতরে, ওর চোখে মুখে আমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি। এটা নাকি বাবা ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে বলতো। আর সবসময় বড় হওয়ার পরে আমার মা আমাকেই এই কথাটা বলেই সতর্ক করতো যে, সুমন, এমন কিছু করিস না যাতে তোর বাবার কথা সত্য হয়ে যায়। তোর বাবা তোর যে ভবিষ্যৎবাণী করেছে এটা যাতে কোনোভাবেই সত্য না হয়। তোর বাবা এখনও রাতের বেলায় ঘুমোতে গেলে তোর বাকি ভাই বোনদেরকে নিয়ে কোনো কথা বলে না। রাতের বেশিরভাগ সময় বাবা তোকে নিয়েই টেনশন করে। তাই আমি তোকে অনুরোধ করি বলি, তোর বাবার মনে কষ্ট দিস না, এমন কিছু করিস না যেটাতে তোর বাবার মান সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু আমি ছিলাম এমন মানুষ যে চোরে না শুনে ধর্মের কাহিনী। আমার মা আমাকে যতই বলতো, যতই বোঝাতো, যাই করতো, আমি কিন্তু আমার মতো করেই জীবনযাপন করতাম। না কাউকে মানতাম, না কাউকে শুনতাম, না কাউকে পরোয়া করতাম। আমার মা তখন আমাদের এলাকার একটা স্কুলে আমাকে ভর্তি করায়। আমি স্কুলে পড়াশোনা করি। যদিও ছাত্র হিসাবে আমি খুব বাজে ছিলাম এবং পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগ ছিল না। আমাদের স্কুলে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলেরাই পড়াশোনা করতো। একটা হিন্দু ছেলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। ও আমার ক্লাসেই পড়তো। আমার ঘটনাটা ক্লাস 9-এর বছর থেকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি আমাদের এলাকারই একটা স্কুলে। আমার একটা হিন্দু বন্ধু আছে, ও অনেক ভালো, অনেক বেশি ভালো। নাম ছিল সৈকত। ওরে সবাই আমরা সখু বলে ডাকতাম। আমার এই বন্ধুটা আমার সাথে সম্পর্ক খুব মধুর ছিল। একদিন আমাকে হঠাৎ করে বলে, সুমন, আমাদের এলাকার ওদের বাড়ির একটা ঘটনা এর আগেও আমি বিভিন্ন মানুষের মুখে শুনেছিলাম। একদিন আমি সখুরে বললাম যে, সখু, লোকে বলা বলি করে তোদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, কালী মন্দির, ওই কালী মন্দিরে নাকি গভীর রাতে পরীরা এসে ঘণ্টা বাজায়। পরীরা নাকি দল বেঁধে এসে ওই কালী মন্দিরে তারা নাকি এসে পূজা করে। এটা কি সত্য? সখু তখন আমাকে বলল, হ্যাঁ, এটা একেবারেই সত্য। আমি বললাম, এটা কেমন কথা বললি?
রাতের বেলায় পরীরা তোদের মন্দিরে এসে এভাবে ঘণ্টা বাজায় পূজা করে, এটা কি তুই এর আগে আর কখনো দেখেছিলি? আমাকে বলে, হ্যাঁ, এর আগে তো আমি অনেকবারই দেখেছিলাম। এটা আমাদের পরিবারের প্রায় সবাই দেখেছে। রাতের বেলায় গভীর রাতে আমরা যখন ঘণ্টার শব্দ শুনতে পেতাম মন্দিরের ভিতর থেকে, আমরা চুপিসারে তখন যাইতাম। গেলে অনেক সময় আমরা পরীদেরকে দেখতে পেতাম যে পরীরা এই মন্দিরে এসে পূজা করে। আমি তখন বললাম, আচ্ছা, পরীরা দেখতে কেমন হয়? সুখু আমাকে এমন এক বর্ণনা দিল যা দেখার মতো, যা শুনে রীতিমাত্র ওই কিশোর বয়সে আমার জিভে পানি চলে আসে। আমি বললাম, এরকম অশ্লীল পোশাক পরে তারা মন্দিরে আসে? বলে, হ্যাঁ, ওরা এমনভাবেই আসে এবং তারা দেখতে এত সুন্দর, তাদের চেহারা এত সুন্দর যে দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এত রূপ, এত যৌবন তাদের দিয়েছে ভগবান। ওর কথা শুনে আমি তখন খুব লোভে পড়ে গেলাম। আমি তখন বললাম, সখু, আমার কি তুই একদিন মন্দিরের ওই সুন্দর পরী দেখাতে নিয়ে যাবি? ও আমাকে বলে যে না, এটা তো আর আমার পক্ষে সম্ভব না, আমি নিয়ে যেতে পারবো না। কারণ কবে তারা মন্দিরে আসে এমন তো না যে তারা প্রতিদিনে আসে, তারা মাঝে মাঝে আসে। তো তারা কবে আসবে এটা তো আর আমি আগ থেকে বলতে পারবো না। সো আমি কি করে তোকে নিয়ে যাব? তো সখুর মুখে এই কথাটা শোনার পরে ভাই, আমার ভিতরে এক অন্যরকম লোভ কাজ করতে শুরু করে যে না, আমি সত্যিই পরী দেখব। ছোটবেলা থেকে দাদির মুখে, পাড়া প্রতিবেশীর মুখে পরীর অনেক রহস্যময় গল্প শুনেছিলাম। পরী দেখতে এমন হয়, অমন হয়, পরীর অনেক কথাবার্তা অনেকের মুখে শুনেছি। আজ আমি দুনয়ন ভরে পরী দেখব। আসলেই কি পরীরা এমন হয়? নিজের মনের ভিতরে তখন বারবার প্রশ্ন জেগে ওঠে। আমি এবার ভাবলাম যে সখু যাই বলুক, যেটাই বলুক, আমি পরী দেখতে যাব। এবার প্রায় প্রতিদিন রাতে ওদের পাড়াটা আমাদের পাড়ার পাশেই ছিল, আমাদের পাশের গ্রামে ছিল। আর আমার আরেকটা বদভ্যাস ছিল কি, আমি রাতের বেলায় ঘুমাইতে পারতাম না। আমি 24 ঘন্টার মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘুমাইলে আমার হয়ে যেত। আমার ঘুম খুব পাতলা ছিল, আমি ভারী ঘুমাইতে পারতাম না। এবং এইটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস ছিল। মা বলতো যে আমার চোখে ঘুম আসতে চাইতো না। আম্মা আমাকে নিয়ে খুব টেনশন করতো, আমি ঘুমাইতে পারতাম না। আম্মু সবসময় বলতো যে বাচ্চারা একটু ঘুমাইলে মা বাবা একটু বিশ্রাম পায়, একটু কাজকাম করতে পারে। কিন্তু ছোটোবেলা থেকেই আমি এমন ছিলাম, আমি রাতে দিনে ঘুমাইতাম না। 24 ঘন্টা আমার মাকে বিরক্ত করে যেতাম। যাই হোক, একটা সময় রাতের বেলায় আমি তখন উঠলাম যে ওই মন্দিরে যাব, কালী মন্দিরে যাব এবং ওখানে পরীরা পূজা দিতে আসে, আমি সেটা দেখব। তো আমি যেটা শুনেছিলাম যে গভীর রাতে, বিশেষ করে অমাবস্যা রাতে, জিন পরীরা একটু বেশি চলাফেরা করে। যেমন জ্যোৎস্না রাতে আমরা মানুষরা চলাফেরা করি, একটু বেশি রাত জেগে থাকি, ঠিক এরকম অমাবস্যা রাতের বেলায় জিন পরীদের আসর বসে। তারা বিশেষ করে অমাবস্যা রাতের বেলায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আমার ভিতর তখন মনে হলো যে আজকে হয়তো পরীরা আসতে পারে। যেহেতু রাতটা খুব ঘন অন্ধকারে ঢাকা ছিল, আমি ভাবলাম যে আজ আমি পরী দেখতে যাব। আস্তে আস্তে করে আমি সুখুদের গ্রামের ভিতরে ঢুকতে শুরু করলাম। ওদের মন্দিরে ঢোকার আগে একটা বটগাছ আছে, বিশাল বড় একটা বটগাছ। আমি বটগাছটার কাছে যাওয়া মাত্রই আমার শরীরটা প্রচণ্ড রকমের ভার হয়ে গেল। মনে হয় যেন 7-8টা মানুষ উপর থেকে আমাকে চাপ দিচ্ছে। আমি মনে হয় যেন মাটির নিচে ঢুকে যাব। বুকটা তখন ধরপড় করে কাঁপতে শুরু হলো। মনে হলো এই বুঝে আমার ভিতরে কিছু একটা ঘটে যাবে। ভেবেছিলাম এখান থেকেই ফিরে চলে আসব, আমি আর মন্দির পর্যন্ত যাব না। আবার চিন্তা করতেছি, অনেক দিনের স্বপ্ন আমার পরী দেখা, সামান্য একটু ভয় পেয়ে আমি চলে যাব? না, আমি ঠিকই পরী দেখব। এবার আমি আস্তে আস্তে করে মন্দিরের কাছাকাছি গেলাম। মন্দিরের কাছাকাছি গিয়ে মন্দিরের পিছনের যে সাইডটা আছে, পিছনের সাইডে গিয়ে আমি দাঁড়ালাম। মন্দিরের ভিতরে তখন আধো আধো আলো জ্বলতেছে। মনে হয় যেন মন্দিরের পূজারী মন্দিরে হাঁটাহাঁটি করতেছে। আমি মন্দিরের ভিতরে হাঁটার একটি স্পষ্ট শব্দ পাচ্ছিলাম। কেউ একজন মনে হয় যেন মন্দিরের ভিতরে হাঁটা চলা করে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, ঘুটঘুটে অন্ধকার। এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আস্তে আস্তে করে মন্দিরের বাম পাশে গেলাম। বাম পাশের দেওয়ালটা একটু ছোট, বিশেষ করে বাম পাশে দাঁড়ালে মন্দিরটা দেখা যায়, ভিতরের অংশটা দেখা যায়। মন্দিরের বাম পাশে কিছু ঘন জঙ্গলও আছে, সাপের ভয়ও আছে। তারপরেও শুশু শুশু করে শব্দ করে আস্তে আস্তে করে মন্দিরের পাশে গেলাম। পাশে গিয়ে ওখানে আমি তখন একটু সোজা হয়ে দাঁড়াইলাম। দাঁড়িয়ে মন্দিরের ভিতরে খেয়াল করে দেখতেছি মন্দিরের যে ঘণ্টাটা আছে, ঘণ্টাটা মনে হয় নড়তেছে। এখন এটা কি আসলে বাতাসে নড়ে না কেউ নাড়ায়, এটা ঠিক আমি বুঝতে পারলাম না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে আমার নাকের মধ্যে
এক দারুণ সুগন্ধি আসলো, যে সুগন্ধ আমি আমার জীবনে কখনোই পাই নাই। এত দারুণ সুগন্ধি, গন্ধটা আমার নাকের ভিতরে এমনভাবে লাগলো যে মনে হয় যেন আমার ভিতরটা সহ ঠান্ডা হয়ে গেল। অদ্ভুত নজরে তখন আমি মন্দিরের ভিতরে তাকিয়ে আছি। আমার চোখে যেটা বললো, মনে হলো অনেকগুলা মানুষ একসাথে মন্দিরে হাঁটলে যে একটা শব্দ হয়, এরকম শব্দ আমি পাচ্ছিলাম। মানে মানুষ হাঁটলে টাইলসের উপরে বা পাকার উপরে মানুষ যখন হাঁটে যে একটা শব্দ হয়, এরকম একটা শব্দ তখন আমার কানের কাছে আসতেছিল। আমার কাছে তখন মনে হলো যে মনে হয় যেন মন্দিরের ওখানে কেউ হাঁটাচলা করতেছে। অনেক রাত পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আসলেই কেউ হাঁটে কিনা, আসলেই কেউ আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু আস্তে আস্তে করে রাত আনুমানিক প্রায় 2টা থেকে 3টার মতো বেঁচে গেল। তখন আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, এখনও তো আমি কোনো পরীকে দেখতে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত যে পরীদের উপস্থিতি এ জায়গায় আছে, পরীরা ওখানে হাঁটাচলা করে, মানে হাঁটতেছে তারা, এরকম একটা জিনিস আমি এটা মনে করলাম। যাই হোক, রাত 2টা যখন বেজে গেল, আমি চিন্তা করলাম যে না, রাত 2টা যেহেতু বেজে গেছে, এখন আমি থাকবো না, আমি বাড়ি চলে যাই। রাত 2টা বাজে, আমি তখন আবারও বাড়ি ফিরে চলে আসলাম। এসে পরের দিন আমি আবারও স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে সুখুর সাথে আমার দেখা হলো। আমি সুখুরে বললাম, আচ্ছা সুখু, আমি গতকালকে রাতে তোদের মন্দিরের ওখানে গিয়েছিলাম পরী দেখার জন্য, কিন্তু আমি এই জিনিসগুলো উপলব্ধি করেছি, মানে গতকালকে রাতে আমার যা হয়েছে আমি সব কিছু সুখুরে বললাম। আমার বন্ধু তখন আমারে বলল, আরে বোকা, তুই গতকালকে রাতে গেলি কেন? তুই আজকে যাবি, আজকে রাতে যাবি। আমি বললাম কেন? ও বলে, আজকে রাতে গেলে তুই নিশ্চিত পরী দেখতে পাবি, কারণ আজকের এই রাতটা নাকি আমাদের মন্দিরে প্রায় বেশিরভাগ বৎসরের এই রাতে পরীরা আসে। এমনটাই আমার মানে ঠাকুমা আমাকে বলেছিল, মানে ওর দাদি ওকে বলে। তা আমি তখন বললাম যে তোর ঠাকুমা যেহেতু বললো, তাহলে তো মনে হয় আজকে পরী দেখা যাবে। আচ্ছা বন্ধু, আজকে আমি তোদের বাড়িতে থাকবো এবং রাতের বেলায় তুই আর আমি মিলে একসাথে পরী দেখব। ও তখন আমাকে বলতেছে, না না না, আজকে রাতে আমাদের একটা পূজা আছে, এই পূজা আমাদের করতে হবে, সুতরাং ওই মানে পূজার অবস্থায় আমাদের ঘরে কোনো মুসলিম মানুষকে উঠানো যাবে না। তুই তো মুসলমান, গরুর গোশত খাস, তোরে আমাদের ঘরে উঠানো যাবে না, বিশেষ করে আজকে রাতে, কারণ আজকে রাতটা আমাদের অনেক স্পেশাল, আমরা একটা পূজা করি। তখন আমি বললাম, এই পূজা কি তোরা মন্দিরে করবি না ঘরে করবি? ও বলে, না না না, মন্দিরে না, আমরা যে যার ঘরেই করব, যে যার ঘরেই পূজাটা করব, কেউ মন্দিরে যাব না। আমি তখন বললাম যে বন্ধু, আজকে রাতে গেলে কি আমি পরী দেখতে পাবো? ও বলে, দেখ, পরী দেখতে পাবি, আমি এটা তোকে বলতে পারি, কিন্তু সাবধান, কারণ পরীরা খুব ভয়ানক হয়। এরা দেখতে না যতটা সুন্দর, ওদের ভিতরে রাগ তার চেয়ে অনেক বেশি থাকে, তাদের অনেক ভয়ানক চেহারা হয়, ওদের চেহারা দেখেও অনেক মানুষ আছে জ্ঞান হারিয়ে ফেলে। আমি বললাম, ধুর বেটা, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি পরীরা দেখতে অপরূপ সুন্দরী হয়, এদের চেহারা অনেক বেশি সুন্দর, এমনটাই লোকেরা বলা বলি করে। আর তুই আমাকে বলতেছিস আমি পরীকে দেখলে নাকি অজ্ঞান হয়ে যাব, এইটা কোনো কথা হলো? আমার বন্ধু তখন আমাকে বলল, না, আমি তোরে বললাম আর কি, এরপরও একটু সাবধান, আবার আমাদের মন্দিরে কিন্তু অনেক কুকুর থাকে। আমি বললাম যে কি বলিস তুই, আমি তো গতকালকে গেলাম, একটা কুকুরও মন্দিরে দেখলাম না। ও বলে, তুই মনে হয় মধ্যরাতের পরে গেছিলি না? আমি বললাম হ্যাঁ। বলে, অবশ্যই এই সময় কুকুরগুলো মন্দিরের ভিতরে গিয়ে ঘুমিয়ে যায়, আর মন্দিরের যে পূজারী আছে উনি কুকুরগুলোকে রাতের বেলায় ভিতরে নিয়ে যায়। অনেক সময় অনেকরা কুকুরকে মেরে ফেলে শত্রুতামি করে, এই কারণে। আমি তখন বললাম যে তাহলে কি আজকে রাতে আমি যাব? ও বলে, যাওয়া না যাও এটা তোর ইচ্ছা, আমি তোকে যেতেও বলবো না, আবার মানাও করব না। এই করে করে তখন লেজার ফিড হয়ে গেল। লেজারের পরে আমি আর ক্লাস করলাম না, আমি শিক্ষকের কাছে পেট ব্যথার অজুহাত দেখিয়ে আমি লেজার ফিডে বাড়ি চলে আসছি, কারণ আজকে রাতে তো আমাকে মন্দিরে যেতে হবে, আমি মন্দিরের পরী দেখব। এরপরে আমি তখন করলাম কি, ঘরের মধ্যে এসে ঘুমিয়ে গেছি। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে আমাদের বাগানের ওইদিকে হাঁটাচলা করলাম। মাগরিবের আজান দিলাম, আমি ঘুমাচ্ছি না, আমি খাওয়া দাওয়া করে মাগরিবের পরে হাঁটাচলা করতেছি, পড়তেও বসে না। মা বারবার বলে, কিরে সুমন, একটু বইটা নিয়ে পড়তে বয়। এমন, আমার পড়তে ভালো লাগে না, আমি পড়বো না, পড়ি না। দেখতে দেখতে রাত প্রায় 12টা কি 12:30টার মতো বেজে গেছে। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে, শান্ত শীতল হয়ে গেছে আমাদের গ্রামটা। দক্ষিণের বাতাসটা আস্তে আস্তে করে হেলন দোলন খাচ্ছে গাছের পাতার সঙ্গে। সেই মুহূর্তে আমি তখন চিন্তা করলাম যে এখনই সময়, আমি এখনই মন্দিরে যাব এবং এইখনই মন্দিরে গিয়ে আমি আমার সাধন সম্পূর্ণ করব। এবার আমি আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, মানে শোয়া থেকে উঠলাম,
উঠে পোশাক আশাক পরলাম, হাতে একটা টর্চ লাইট ছিল, ছোট একটা টর্চ লাইট, ব্যাটারি দিয়ে চলে। ওই ব্যাটারি চালিত টর্চ লাইট দিয়ে আমি তখন ঘর থেকে বেরোলাম। বের হয়ে আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাচ্ছি। ওই দিন আর আমি বট গাছের নিচে দিয়ে যাই না, কারণ গতকালকে রাতে বট গাছের নিচে দিয়ে গিয়েছিলাম, অনেকটা ভয় পেয়েছি। তো যার কারণে আজকে আর আমি বট গাছের নিচে দিয়ে যাব না। আমি বট গাছের নিচে দিয়ে না গিয়ে আমি অন্য একটা পথ ধরে মন্দিরের কাছাকাছি গিয়ে পৌঁছাই। মন্দিরের বাম পাশের আবারও সেই জায়গাটার মধ্যে আমি গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি আজকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু দেখতে পাই। আমি মন্দিরের মানে আপনার যে দেওয়াল আছে, দেওয়ালটা একটু একটু করে উপরের দিকে উঠে মন্দিরের দিকে তাকিয়েই আমি দেখতে পাই যে মন্দিরের ওখানে 7-8টা মহিলা বসে আছে। এবং এই মহিলাগুলো আপনার সবাই সাদা কাপড় পরিহিত, কোনো মেয়ে না, মহিলা। দেখে মোটামুটি মধ্যবয়স্ক এরকমই আমার কাছে মনে হলো। এবং তারা দেখতে খুবই সুন্দর ছিল। সংখ্যায় তারা প্রায় 8 থেকে 10 জনের মতো। এবং তারা ওখানে বসে বসে পূজা করতেছে। তখন কিন্তু মন্দিরে আধো আলো আধো অন্ধকার, বেশিরভাগ লাইটগুলোই বন্ধ, দিয়ে একটা ঢিম লাইট জ্বলতেছে। আর যে মেয়েগুলো বা যে নারীগুলো ওখানে আছে তারা সবাই ছিল প্রায় দেখতে একই রকম, একই পোশাক পরা, একই রকম দেখতে। আমি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছিলাম। একটা সময় আমার কাছে মনে হলো যে আমার বন্ধু তো সখু বলেছিল যে এখানে তো আজকে রাতে ওদের পূজা, হয়তো কিছু মানুষ পূজা দেওয়ার জন্য এখানে আসছে, তারা সম্ভবত পূজা দিচ্ছে। তারা মানুষই হবে, তারা জিনপরি হবে না, কারণ জিনপরিরা তো দেখতে এরকম না, স্বাভাবিকভাবে বসে বসে পূজা দিচ্ছে, এরকমটা তো আসলে কোনো মানে জিনপরি হতে পারে না। অনেকক্ষণ ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে একটা দৃশ্য হঠাৎ আমার চোখে পড়ল, যা রীতিমতো আমার শরীরে ভয় ধরিয়ে দিল। আমি দেখলাম মন্দির থেকে একটা লোক বের হলো এবং বের হয়ে ওই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বাইরের দিকে যাচ্ছে না, কোন দিকে জানে, মানে গেটের দিকে যাচ্ছে। বাট গেটের দিকে যেতে যেতে এই যে মহিলাগুলো বসে আছে, মহিলাগুলোর মাঝখান দিয়ে উনি হেঁটে চলে গেল। এবং এই মহিলাগুলো সরলও না, মনে হলো যেন মহিলাগুলোর উপর দিয়ে, আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো, আমরা দেখবেন যে লেজার লাইট যেটাকে বলি, এলইডি লাইট বা লেজার লাইটের মতো বলি, যে এরকমভাবে মনে হলো যে মহিলাগুলো লাইটের মতো বসে আছে। এগুলোর ভিতর দিয়ে উনি মানে মহিলাগুলো যেন মহিলাগুলো বাতাস, এগুলোর উপর দিয়ে উনি হেঁটে চলে গেল। নিমেষে আবার হেঁটে মন্দিরের গেটে গিয়ে আবার নিমেষে হেঁটে চলে আসলো, মানে ওদের উপর দিয়ে গিয়ে হেঁটে গেল। মনে হলো যেন ওরা বাতাস, উনি এরকমভাবে চলে গেল। তখন আমার ভিতরে ভয়টা আরও কাজ করতে শুরু করলো। কি ব্যাপার, এইটা কে? আমি তখন একটু ভয়ভীতির মধ্যে পড়ে গেলাম এবং আস্তে আস্তে করে আমার গলা তখন শুকিয়ে আসতেছে। এই মহিলাগুলা কারা? এই মহিলাগুলা কারা এবং তারা এখানে বসে বসে কি করতেছে? এবং যদি তারা মানুষই হবে তাহলে তাদের উপর দিয়ে এভাবে তো একটা লোক হেঁটে যেতে পারে না। অনেকক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম এবং দেখার পরে লাস্ট বোধ আমার ভিতরে ভয় ঢুকে গেল। এরপর যে আমি ওখান থেকে আবারও ফিরে চলে আসলাম। বাড়িতে এসে এসে চিন্তা করতেছি কি করব, আর কোনো দিন যাব? ভেবেছি আমি আর কোনো দিন ওই পূজারিতে মানে ওই মন্দিরে যাব না। পরের দিন সকালবেলা আমি আবার স্কুলে গেলাম, ভোরে ভোরে স্কুলে চলে গেলাম। আমার বন্ধু শকুর সাথে বিষয়টা নিয়ে আলাপ করলাম। শকুরে বললাম, বন্ধুরে আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। ও আমাকে বলে যে রাতের বেলায় আমাদের মন্দিরে 8-10টা মহিলা একসাথে এক কাপড় পরিহিত অসম্ভব। এরকম কোনো মহিলা আমাদের গ্রামে এক কাপড় পরিহিত জীবনও মন্দিরে যায় না। এটা পুরো মিথ্যা একটা কথা, এটা কোনো সত্যি কথা না। আমি তখন বললাম, তুই এটা কী বললি? আমি তো নিজের চোখেই দেখলাম। ও বলে, না বন্ধু, তুই যেটা দেখেছিস এটা ভুল দেখেছিস, কিন্তু এরকম আমাদের গ্রামের এক কাপড় পরিহিত 10 জন মহিলা মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে বসে বসে পূজা দেবে আর মন্দিরের লাইটও বন্ধ থাকবে, এটা কি কখনোই সম্ভব? সারাটা দিন আমার স্কুলে কেটে গেল শুধু এটা ভাবতে ভাবতে যে আদৌ কি এটা সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে। মানে কিছুই তখন বুঝতে পারতেছিলাম না, মানে কোনো কিছুই তখন আমার মাথায় আসতেছিল না। একটা পর্যায়ে আমি পড়াশোনাও করি না, এইসব নিয়েই কাটাচ্ছিলাম। স্কুল থেকে বিকেলবেলা বাড়ি আসার পরে আমার আব্বা আমাকে খুব বকা দিতেছে, মানে মাকে বলতেছে আমি সুমনরে বাড়ি থেকে বের করে দিব, ওরে আমি আমার বাড়িতে রাখবো না, এবং ও কেন এরকমটা করে, ও তো আসলে আমার মানে কোনো কথাই শোনে না। স্কুল থেকে স্যারেরা আমার কাছে বিচার দেয়, ও ঠিকমতো ক্লাস করে না, পড়াশোনা করে না, রাত বিরাতে কই কই ঘুরে বেড়ায়, ওর কোনো খোঁজখবর পাই না, কিছুই পাই না, ওই কী করে না করে কোনো কিছুই জানি না, না না ওরে আমরা ঠিক রাখবো না। এরকম করে আব্বু তখন আম্মুর কাছে অনেক বিচার দেয়।
তো সেদিন সন্ধ্যা রাতে মা আমাকে অনেক বোঝায় যে সুমন রে, তোর বাবা তোর উপরে অনেক খেপে গেছে, আমাকে ধমক দিতেছে তোরে বাড়ি থেকে বের করে দিবি। বাবা না ভালো, এমন কোনো কাজ করিস না যার কারণে আমার তোর আব্বুর কথা শুনতে হয়। আর যদি সত্যি এবার তুই কোনো কিছু করিস উল্টাপাল্টা, আমরা কিন্তু তোর বাড়ি থেকে বের করে দিব। আমি আমার মন থেকে মুছে ফেলবো যে সুমন নামের কোনো সন্তান আমি পেটে ধরেছিলাম। কিন্তু আমি ওই তো একই কথা, আমি কি আর আমার মায়ের কথা শুনি? আমি সেদিন রাতেও মন্দিরে যাব, মানে আমার আবারও প্ল্যানিং যে আমি আজকে রাতেও মন্দিরে যাব। তো সেদিন রাতেও রাত আনুমানিক প্রায় 1টা বাজে আমি আবারও সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্যে যা আছে তাই হবে, সেদিন আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি মন্দিরের কাছাকাছি গেলাম। মানে মন্দিরের প্রায় আপনার বটগাছের নিচে দিয়ে যাইনি, ওই যে একদিন ভয় পাইছি, আরেকটা পাশ দিয়ে আমি আবারও 3য় দিনের মতো, এটা আমার লাইফের 3য় দিন, আমি আবারও মন্দিরের কাছে গেলাম। এবং মন্দিরের কাছে যাওয়ার পরে আমি সেদিন মন্দিরের কাউকে দেখতে পেলাম না। মানে মন্দিরের সামনে কেউ নাই, মানে কোনো মানুষ নাই, কাউকে দেখতে পেলাম না। গতকালকে রাতে তো দেখলাম অনেকগুলো নারী ওখানে বসে পূজা করতেছে, এরকম কিছু একটা, বাট আজকে আমি কাউকে দেখতে পেলাম না। দেখলাম চারদিকটা মোটামুটি গুটগুটে অন্ধকার, মন্দিরের ভিতরে কেউ নাই। মানে সেদিন আমার কাছে মনে হলো যে না, আসলে এখানে আমি শুধু শুধু আসি। আমি তো ডানা কাটা, মানে এরকম ডানাওয়ালা পরি দেখতে চাই, যাদের বড় বড় ডানা আছে, দেখতে সুন্দর, খুব সুন্দর লম্বা সাদা পোশাক পরে এবং খুবই রূপবতী। বাট আমি তো এরকম কাউকে দেখতে পাই না। যেগুলোকে দেখতে পাই বা যাদেরকে দেখতে পাই, এদেরকে দেখে তো আর আমার ভালো লাগে না, ধূর চাই, আমি আর এই মন্দিরেই আসবো না। এই বলে আমি তখন পাশ কাটিয়ে আস্তে আস্তে করে চলে আসতেছি। আমি যখন চলে আসতেছি, হঠাৎ করে আমার সামনে, মানে মন্দিরের গেটের কাছাকাছি, মানে ওই পাশ দিয়ে যখন গেটের কাছাকাছি আসলাম, হঠাৎ করে একটা মহিলা আমার সামনে পড়লো। কোন মহিলাটা আমি আপনাকে বলি, যে মহিলাটাকে আমি গতকালকে দেখেছিলাম যে মন্দিরের সামনে এবং মানে মন্দিরের ভিতরে যে 10 জন মহিলা দেখেছিলাম, ওনাদের মতোই একজন, মানে পোশাক পরিহিত অবস্থায় সাদা পোশাক পরে আছে এবং সাদা ওই পোশাকটা একেবারেই পাতলা, খুব পাতলা, মনে হয় যেন শরীর দেখা যায় এমন একটা সাদা পোশাক পরিহিত অবস্থায় হঠাৎ করে উনি আমার সামনে পড়ছে। সামনে পড়ার পরে আমি চলে আসতেছি, মানে ওনার সামনে থেকে চলে আসতেছি। তো মন্দির থেকে মোটামুটি খানিকটা দূরে চলে আসছে, মানে মন্দিরটার যে গেট ছিল, গেট থেকে মোটামুটি অনেকটা দূরে চলে আসছি। উনি আমাকে পিছন থেকে ডাকতেছে, এই ছেলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি দাঁড়াই না। প্রায় বটগাছটার কাছাকাছি গেলাম, মানে বটগাছটার খুব কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে, মানে আমি ওই দিন ওনার কারণে আমি ওই রোড দিয়ে যেতে পারি নাই। মানে আমার তো 2টা রোড ছিল, একটা ছিল বটগাছের দিকে, আরেকটা ছিল মন্দিরের গেট দিয়ে। তো উনি যেহেতু মন্দিরের গেটে আমি ওনাকে দেখলাম, আমি তখন বটগাছের নিচে দিয়ে যাব, বটগাছের নিচে আসছে। আসার পরে উনি হঠাৎ করে পিছন থেকে এসে আমার হাতটা ধরে ফেললো। ওনার হাতটা ছিল ভাই একেবারেই ঠান্ডা, এত ঠান্ডা ছিল যা বলার মতো না, পুরোটা ঠান্ডা, একদম শীতল। পরে ওনার দিকে তাকাইয়ে আমার ভিতরে ভাই কেমন জানি একটা খারাপ নেশা কাজ করতে শুরু করলো। আমি যার বাসা বলবো যে আমার ভিতরে এক ধরনের অন্যরকম কামনা বাসনা জেগে বসলো। উনি আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথে, মানে আমার হাতে ধরার সাথে সাথে ওনার দিকে তাকিয়ে আমি ওনার শরীরের মানে এক অন্যরকমভাবে ওনাকে দেখতে পাচ্ছি, যেটা আসলে এখানে বলার ঠিক না বা পারবো না। এবং মুহূর্তের মধ্যে ওনাকে জড়িয়ে ধরি, ওই বটগাছের নিচে জড়িয়ে ধরি। ওনাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ পর্যন্ত আমি ওনার সাথে ধস্তাধস্তি করি এবং একটা পর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। মানে আমার আর কোনো কিছু মনে নাই, জ্ঞান হারিয়ে ফেলি। এবং যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি দেখতে পাই আমি আমাদের বাড়িতে, আমাদের উঠানের মধ্যে আমাকে একটা মানে কাপড়, মানে আমার মায়ের একটা কাপড় দিয়ে আমাকে প্যাচ দিয়ে রাখছে। মানে তখন আমার ভিতরে চেঞ্জ আসে, মানে আসে। তো সবাই তখন আমার, মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী হয়েছে বা আমার সাথে কী হয়েছে, আমি এখানে কেন। আমি আমার মারে বললাম যে মা কী হয়েছে। মা তখন কান্না করতেছে, আব্বাও মন খারাপ করে আছে, আমার ভাই বোন সবাই কান্না করতেছে। তো কেন বা আমি কেন, আমার কাপড় চোপড় কই সেটাও আমি বুঝি না। এবং আমি কেন একটা সাদা কাপড় এখানে, মানে আমার মায়ের একটা পরনের কাপড় পেঁচায় আছি, আমার শরীরের পোশাক আশাক কই, আমি কিছুই বুঝি না। মা তখন আমারে বলে যা কাপড় চোপড় পর, ঘরে যা। ঘরে গেলাম, ঘরে গিয়ে জামা কাপড় পরলাম। এই জামা কাপড়গুলো পরা মাত্র শেষ হইলো, হুট করে আব্বা তখন ঘরে ঢুকছে এবং আব্বা ঘরে ঢুকে দরজাটা আটকায় দেয়। দরজাটা আটকে আমাকে ঘরের ভিতরে মানে প্রচুরভাবে মারতেছে। বারবার বলতেছে আব্বা আমি কী করছি, মানে আমি অন্যায়টি কী করছি আমার তো বলবা।
আব্বা আমারে বলে মানে মারতে মারতে আমারে পুরো ওইখানে শোয়াই ফেলছে। পরে মানে আমি সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে দিছি দৌড়, এবং পিছন থেকে আব্বা বলতেছে যে তোর ছায়া যদি কোনোদিন আমি আমার বাড়ির মধ্যে দেখতে পাই আমি তোরে মেরেই ফেলবো, এরকম করে বাবা ধমক দেব এবং ঘর থেকে বেরিয়ে যায়। তো আমার পরনে একটা প্যান্ট ছিল, শার্ট ছিল, আর কিছুই ছিল না। পকেটে কয়েকটা টাকা ছিল, যে স্কুলের প্যান্টটা পরছিলাম তো স্কুল ড্রেসের প্যান্ট, তো প্যান্টে কয়েকটা টাকা ছিল। তো দৌড়ে আমি গ্রাম থেকে বেরিয়ে গেছি, যে আমার ভিতরে খুব রাগ উঠে গেছে যে আর গ্রামেই আসবো না। মানে কি করছি আমি এটা আমি নিজেও জানি না, যে আমার সাথে কি হয়েছে, কেন মা কান্না করলো, কেন আব্বা আমার উপরে খেপে গেল, আমার পোশাক আশাক কোথায় গেল, মানে কোনো কিছু আমি বুঝতে পারলাম না, কোনো কিছু আর আমার মাথায় আসলো না। এবার সিদ্ধান্ত নিলাম যে আর যাই হোক আমি আর গ্রামে ফিরবো না, আর বাড়িতে আসবো না। বাড়িঘরের কথা পরিপূর্ণভাবে ভুলে গেলাম, যে দূর চাই আর কখনো বাড়িতে আসবো না। এরকম করে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, যাইয়া ওর কাছ থেকে কিছু টাকা ধার নিছি। সকালবেলা তো ওর কাছ থেকে কিছু টাকা ধার নিছি। ধার নিয়ে আমি তখন আমাদের গ্রাম থেকে মানে গাড়িতে উঠছি, আমাদের বাজার থেকে গাড়িতে উঠছি। গাড়িতে উঠা অনেক দূর, আমাদের গ্রাম থেকে প্রায় আরও 8-10টা গ্রাম পেরিয়ে আপনার একটা জায়গা আছে, ওইটার সময় কলমিটলি বলে। তো কলমিটলির ওইদিকে নামছি। নামার পরে এদিক দিয়ে গ্রামে হাঁটতে শুরু করছি। তখন মোটামুটি প্রায় আপনার এরকম হয়েছে বিকেল ঘনিয়ে গেছে, 2টা থেকে 3টার মতো, 2টার মতো বাজে এরকম বিকেল ঘনিয়ে গেছে। তো যাইতে যেতে একটা খাল পাইলাম, মানে অনেক আমি কই যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি যে কোথায় যাইতেছি কোন জায়গায় যাইতেছি নিজেও জানি না, বাট হাঁটতেছি। তো একটা খাল পাইলাম, খালের পরে দেখলাম একজন মাঝি, উনি খাবার খাইতেছে, উনি ভাত খাইতেছে। পরে ওনার গিয়ে জিজ্ঞেস করলাম যে উনি একটু বয়স্ক ছিলাম, বললাম কাকা এদিকে আশেপাশে কোথাও হোটেল আছে ভাত খাওয়ার মতো, আমি ভাত খাবো। উনি বলে যে না এখানে তো আশেপাশে কোনো হোটেল নাই খাবারের মতো, কেন তোমার কি অনেক খিদা লাগছে? আমি তো ভালো পোশাক আশাক পরে আছি। পরে আমি বললাম যে হ্যাঁ খিদা তো একটু লাগছেই, কিন্তু আমি যদি একটা হোটেল পাইতাম তাহলে একটু ভাত খাইতাম। উনি বলে না বাজান, এখানে আশেপাশে তুমি কোনো হোটেল পাইবা না, এখানে আশেপাশে কোনো হোটেল নাই। তোমার বাড়ি কই, কোন গ্রাম থেকে আসছো, তুমি কোন গ্রামের ছেলে? তখন আমি আমার গ্রামের নাম বললাম, বলার পরে বলে বাপ রে বাপ, এটা তো অনেক দূরে, তো অনেক দূরে থেকে এখানে আসছো, তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে? আমি বললাম না আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি নাই, আমি এমনিই আসছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু চলে আসছি আর কি বলবো, আচ্ছা আপনি আমাকে একটু কষ্ট করে ঘাটটা মানে খালটা পার করে দেন, আমি খালের ওই পারে যাবো। তুমি আমারে বলো তোমার কোনো আত্মীয় স্বজনও নাই, কোনো মানে কেউই ওখানে নাই, তুমি এখানে আসলা, আবার বলো ঘাট পার করে দেওয়ার জন্য। ঘাট পার করে দিলে তুমি কই যাবা, মানে আমাকে তো বলতে হবে যে তুমি কোথায় যাবা। তখন আমি একটু রেগে গিয়ে মাঝিরে বললাম যে আপনি এত কথা বলতেছেন কেন, আপনি আমারে ঘাট পার করে দেন, আমি আপনার টাকা দিব, তাতেই তো হলো। উনি আমারে বলে বুঝছি তোমার অনেক খিদা লাগছে, আর পেটে যখন ক্ষুধা লাগে তখন মানুষের মাথা ঠিক থাকে না, মানুষের মাথা গরম থাকে, আসো আমার সাথে এসে 2 মিনিট ভাত খাও, তুমি তো আমাদের এলাকার মেহমান। আমি বললাম যে না আমি ভাত খাবো না, আমি চলে যাব। উনি বলতেছে বাবারে রাগ করো না, তোমার বয়সে আমার একটা ছেলেও ছিল, আসো ভাত খাইতে আসো। তো যখন ডাকছে, ডাকার পরে খিদাও তো ভাই মানে মর্মান্তিক খিদা লাগছে। কালকে মানে গতকালকে দুপুরে এই সন্ধ্যার সময় ভাত খাইছি, সারা রাত সারা দিন কেটে গেল, কোনো খাবার নাই। পরে উনি ওনার পাশে বসাইলো, বসানোর পরে আমি তখন মোটামুটি খাবার খাইলাম ওনার পাশে বসে। তো ভাতটাত খাইলাম, পেটও মোটামুটি ভরছে, ভরার পরে মাথাটা তখন ঠান্ডা হলো। আমারে বললো, উনি ঠান্ডা মাথায় বলতেছে যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম সুমন। তা তুমি কই যাইবা? আমি বললাম যে আমি বাড়ি থেকে রাগ করে আসছি, যাওয়ার কোনো জায়গা নেই। উনি বলে রাগ করে আসছো কেন? আমি বললাম এটা অনেক কথা আপনার বলা যাবে না, আমার যাওয়ার কোনো জায়গা নেই, বাড়ি থেকে রাগ করে আসছি। পরে বলে যেহেতু যাওয়ার জায়গা নাই তাই আমার সাথেই থাকো। আমি বললাম আপনার সাথে থাকবো, আপনার সাথে থেকে কি করব? বলে নৌকা চালাইবা, তুমি নৌকা চালাইতে পারো? আমি বললাম যে না পারি না, যদি আপনি আমারে মানে খাবার দেন রাখেন আপনার বাড়িতে, তাইলে আমি নৌকা চালাতে পারবো। বলে তাহলে তো ভালোই হয়ে গেল, তুমি আমার সাথে থাকো, নৌকা চালাও। এই কথা বলে উনি আমাকে নৌকাতে উঠাই দিল। উনি বললো যে তুমি বসো, ভাড়ায় আসবে। কিছুক্ষণ পরে অনেকগুলো লোক আসলো, আমার বলো ওদেরকে পার করে দিয়ে ওই ঘাটে দাঁড়াবা, আবার ওই ঘাট থেকে আবার এই ঘাটে আনবা। অটোমেটিক্যালি আমার একটা চাকরি হয়ে গেল সে জায়গায়। এরপরে আমি ওখান থেকে মানে মানুষ উঠাইতেছি, উঠে ওই ঘাটে নিতেছি, আবার এই ঘাটে আসতেছি। উনি কিন্তু তখন ঘুমায় গেছে, মানে এই লোকটা মাঝিটা ঘুমায় গেছে। এরকম করে রাত পর্যন্ত আমি তখন নৌকা চালাইলাম। রাত পর্যন্ত নৌকা চালানোর পরে রাত হয়ে গেছে তখন, মানে মাগরিবের পর হয়ে গেছে। উনিও আমার সাথে 2-1টা ভাড়া মারছে, উনিও এদিক সেদিক 2-1টা টিপ মারছে।
মারার পরে শেষের দিকে উনি আমারে বলতেছে যে চলো আমার বাড়ি চলো। তো উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। আমি ওনার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওনার বউ, ওরে বাপরে বাপ, খুব দরজাল মহিলা। বাড়িতে যাওয়া মাত্র ওনার বউ ওনারা গালাগালি শুরু করছে, নিজে ভাত খাইতে পাস না, নিজে ভাত খাইতে পারিস না, নৌকা চালায় তুই কয় টাকা পাস, আবার লোক একটা ধরে নিয়ে আসছিস, মানে অভাবে সংসার ওনার বোঝা গেল। এরপরেও মোটামুটি উনি আমারে দুপুরে মানে রাতের বেলায় খাওয়াইয়া আমারে বলতেছে যে সুমন একটু উঠা আসো। তো উনি আমারে নিতে নিতে আবার খালের পাড়ে নিয়ে আসছে, মানে খালের পাড়ে আসছে। খালের পাড়ে এসে আমারে বলতেছে সুমন একটা কথা বলি, তুমি রাগ করো না বা মাইন্ড করো না। আমি বললাম না না না, রাগ করার কি আছে, আপনি যে আমার এই পর্যন্ত রাখলেন, দুপুর থেকে খাওয়াইলেন, আপনার বাড়িতে নিয়ে গেলেন, এটাই তো আমি আপনার কাছে অনেক ঋণী। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। উনি বললেন না না না, আমি তো তোমাকে চলে যেতে বলি নাই, আমি তোমাকে বললাম যে, উনি ভাবছিল যে আমি একটু রেগে গেছি, আমাকে বলে যে না আমি তোমাকে যেতে বলি নাই, বলছি আপাতত আমার ঘাটে যেই ঘরটা আছে রাতের বেলায় তুমি ওই ঘাটেই মানে ওই ঘরেই ঘুমাও, পারবা? আমি বললাম না, পারার কি আছে, এখানে তো আপনার অলরেডি একটা ঘাট আছেই, যদি আমি এখানে তো মানে ঘর আছে, ঘুমাইতে পারবো। পরে উনি আমাকে একটা হারিকেন এনে দিল এবং কিছু মানে ওনার যেই কাঁথা আছে এগুলো আমাকে দিল, দিয়ে বললো যে তাইলে তুমি এখানে ঘুমাও। তো ওনার কথা মতো আমি তখন এই জায়গাটার মধ্যে ঘুমিয়ে পড়ছি। মানে ঘরটা অনেক ভালো আছে, মানে অতটা মানে উন্নত না আর কি। উনি মাঝে মাঝে দুপুরে এসে এই ঘাটে ঘুমায়, এই জন্য মানে মোটামুটি টিন দিয়েই করা, ভালোই আছে। তা আমি তখন ওই হারিকেনটা নিয়ে ওই ঘরের মধ্যে ঘুমিয়ে গেছি। উনি আমার আবার কাঁথা কাপড় টাপড় যা আছে সব কিছু দিয়ে গেছে। তা আমি তখন ওই ঘরের মধ্যে ঘুমিয়ে গেছি, মোটামুটি ওই ঘরের মধ্যেই আছি, ভালোই আছি, খারাপ না। এমন করে রাতটা কেটে গেল, সকাল হইল। সকাল হওয়ার পরে উনি আমারে বলে যে তুমি নৌকা চালাও। মানে উনি তখন ওনার কোনো ছেলে মেয়ে নাই আর কি, তখন আমি ধরে নৌকা চালাইতাম, উনি এই ঘরের মধ্যে ঘুমাইতো। এরকম করতে করতে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেছে। আমার তো আর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, আমার বাবা মা এবং ভাই বোন যারা আছে কারোর সাথেই কোনো যোগাযোগ নাই, আমি কারোর সাথেই কোনো কথাবার্তা বলি না। এরপরে এখানের মধ্যেই পড়ে আসি, এই জায়গার মধ্যেই পড়ে আসি। তারপরে প্রায় সপ্তাহখানিকের মধ্যে এখানে নৌকা চালাইতেছে, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। উনি আবার আমার হাত খরচের জন্য টাকা দেয়। আশেপাশের গ্রামের বা লোকজনের সাথে অনেকের সাথে পরিচয় হয়ে, যাদের ভাড়া মারি, যাদের নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে নিয়ে যাই, এরা সবাই আমার মনে করতো আমি মাঝির আত্মীয় বা মাঝির কোনো পরিচিত লোক হবো, মাঝির পরিচিত, এরকমটাই আমারে মানে সবাই মনে করে। এবং এইটা মনে করেই সবাই আমাকে ভালোবাসে। মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকে আমাকে অনেকটা ভালোবাসে, এই গ্রামের আশেপাশের গ্রামের প্রায় সবগুলা মানুষ। তো এরকম করতে করতে প্রায় 2-3 মাসের মতো ওনার এখানে আমি কাজ করি। 2-3 মাস পরে তখন গরমের সময় আসে। গরমের সময় আসলে দুপুরবেলা আমি তখন মানে একটা ভাড়া মাইরা, তখন কিন্তু আর উনি আসে না, মানে ঘাটে উনি আসে না। উনি 2-3 দিনে হয়তো এসে আমার একটু দেখা যায়, নাহলে উনি আসেই না, উনি বাড়িতেই থাকে। আমি নৌকা টৌকা চালাইয়া যা টাকা পাই সব ওনার রাত্রিবেলায় গিয়ে দিয়ে আসি, রাতের বেলায় গিয়ে ওনারে দিয়ে আসি। মানে ওনার বউও তখন আমার সাথে ভালো। তাই দুপুরবেলা হলো কি, আমি ঘাটটা যখন পার হইতেছিলাম, এই ঘাট থেকে এই ঘাটে আসছে, আসার পরে 8-10টা মেয়ে গোসল করার জন্য আসছে, যাদের বয়স 19, 20, 18 বা যুবতী, সবাই মোটামুটি যুবতী, গোসল করার জন্য আসছে। এবং তারা যে মানে আপনার খালের পাড়ে গোসল করে, আপনি তো বুঝতেই পারেন যে খালের পাড়ে ওরকম কোনো মানে নাই, ঢাকা নাই আর কি, যে গোসল যে করবে, মোটামুটি একটু খোলামেলা জায়গা। তো তাদের গোসল দেখার জন্য আমার ভিতরে এক ধরনের একটা লোভ জেগে গেছে। এখন আমি নৌকাতে বসে তো আর তাদেরকে দিকে তাকিয়ে থাকতে পারবো না, আশেপাশে তো অনেক মানুষরাই কাজ টাজ করে, তারা যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তখন করলাম কি, আমার ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢুকে মানে বেড়ার ফাঁক দিয়ে আমি তখন এই মেয়েদের গোসল করা দেখলাম, মানে গোসল করা দেখছি। তুমি এগুলো গোসলগুলো আমার কাছে খুব ভালো লাগলো। এবং এরপরে একটা মানুষও যদি গোসল করার জন্য ঘাটে আসতো, আমি সাথে সাথে নৌকাটারে ভিড়াইয়া, যতই যাত্রী থাকতো আমি ভাড়া মারতাম না, যতই যাত্রী আসতো ভাড়া মারতাম না, নৌকাটারে ঘাটে ভিড়াইয়া আমি রুমের মধ্যে ঢুকে যেতাম। রুমের মধ্যে ঢুইকা এরপরে আমি গোসল করা দেখতাম। মানে এক কথায় বলতে গেলে ওই সময়টাতে আমি খুব খারাপ হয়ে যাই, শুধু খারাপ না, মানে খুবই খারাপ হয়ে যাই। ওইখানে যাইতাম, যাওয়ার পরে এদের গোসল করা দেখতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আমি এটার উপরে খুব আকৃষ্ট হয়ে গেলাম। কোনো নারী গোসল করতে আসলেই আমি সোজা রুমের মধ্যে চলে যাব, মানে ঘরে চলে যাব, দরজা আটকায়া আমি ওনাদের গোসল করা দেখব। এটা প্রায় প্রতিদিনই আমার নিয়ম হয়ে গেছে। ধরেন যাত্রী আছে, ভালো যাত্রী, ভাড়া মারতে পারি, এরা বলবে যে মাঝে পার করে দাও, না 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 আমি এখন যাইতে পারবো না, এই কথা বলে ওদেরকে আবার ওরা অনেক দূর দিয়ে গেলে কিন্তু আবার ব্রিজ আছে,
মানে ব্রিজটা আবার অনেক দূরে, পায়ে হেঁটে যেতে হয় অনেক দূর। তো ওভাবে অনেকে, আমি যেহেতু যাই না, তখন তারা অনেক দূরে পায়ে হেঁটে ব্রিজ দিয়ে পার হয়ে যায়। এখানে আমি তখন এই মেয়েদের গোসল করা দেখি। এরকম করতে করতে একদিন আপনার আনুমানিক আসরের নামাজের কিছুক্ষণ পরে একটা মহিলা, খুবই সুন্দর, মানে যার বয়স আনুমানিক 30-35 হবে, আমার থেকে অনেকটা বয়সে বড় একটা মহিলা, ওই সময় করলো কি, একটা লাল কাপড় পরিহিত একটা পোটলা নিয়ে আসছে। এসে আমারে বলে যে, কী ব্যাপার সুমন, ভালো আছেন? এমনিই বলে, মানে নাম ধরে বলে। তো এরকমভাবে কিন্তু কেউ আমারে কখনো নাম ধরে বলে নাই। মহিলাটা যখন নাম ধরে বললো, আমি ওনার দিকে একটু তাকাইলাম। মুখ, চেহারাটা অনেক সুন্দর, মুখটা অনেক বড়, গালগুলো মোটা মোটা, ফর্সা, একদম ফর্সা। আমারে বলতেছে আমার একটু ঘাটটা পার করে দেন। তাই আমি ঘাটটা পার করে দিছি। ঘাটটা পার করে দিয়ে ওই পারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নামাই দিছি। মাগরিবের আজানের কিছুক্ষণ পরে উনি আবারও আসছে ওই পারে। আইসা আমারে বলে যে আমার এই পারে নামাই দেন। তা নৌকার মধ্যে উঠে বলতেছি যে, আফা কিছু মনে করবেন না, আপনাদের বাড়ি কোনটা? তখনই আমাকে বলে, আরে আমাদের বাড়ি তো ওইটা, মানে ঘাটের পাড়ে যে বাড়িটা, ওইটাই নাকি ওনাদের বাড়ি। আমি বললাম, এটা আপনাদের বাড়ি? বলে, হ্যাঁ এটাই আমাদের বাড়ি। আমি বললাম, তো আপনি আমার নাম জানলেন কি করে? উনি বলে, জানি তো আপনার নাম, আমার অনেকের মুখে শুনেছিলাম, আমার বাপ মা সবার মুখে আপনার নাম শুনছি। তখন আমি বললাম যে, আপনার বাপ মায়ের মুখে শুনছেন, এটা আপনার জামাইয়ের বাড়ি না বাপের বাড়ি? বলে, আমার বাপের বাড়ি। তাই আমি বললাম, আপনার বাড়ি কোনটা? বলে, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে আমার শ্বশুরবাড়িতে, এই জন্য আমি ওখান থেকে রাগ করে চলে আসছি আজকে 8-10 দিনের মতো। তখন আমার মাথায় হঠাৎ আসলো, কি উনি 8-10 দিনের মাথায় গোসল করে না? 8-10 দিনের মাথায় উনি গোসল করে কই? মানে এই বিষয়টা নিজের মাঝে আমার জাগলো আর কি। তো আমি কি ওনারা তো আর এটা জিজ্ঞেস করতে পারি না, আপনি গোসল কোথায় করেন? এই গ্রামের যত মহিলা আছে এই ঘাটের, সবাই কিন্তু এখানে এসেই গোসল করে, মানে খালের পাড়েই গোসল করে। তো উনি 8-10 দিন ধরে আসলে উনি গোসলটা কই করে? এইখানকার যত মহিলারা গোসল করে সবার গোসল তো আমি বেড়ার ফাঁক দিয়ে আমার ঘর থেকে দেখি, বাট এই মহিলাটা কোথায় গোসল করে? এটার মানে জাগলো না। পরে ওনাকে নামাই দিলাম। সন্ধ্যার পরে উনি তখন চলে গেছে। ভাই, এই মহিলার কথা আমার বারবার মনে পড়তেছে। তো এবার হলো কি, রাত আনুমানিক 9টা কি 9:30টার মতো বাজে। তখন আমি নৌকা ঢুকা বন্ধ করে ভাড়া টাকা ঢুকা মাঝিরে দিয়া আইসা শুয়ে পড়ছি। হঠাৎ করে আমি একটা মহিলার কণ্ঠ শুনতে পাচ্ছি, মানে কথা শুনতে পাচ্ছি যে, এবং কার সাথে জানি কথা বলতেছে। আমি হঠাৎ করে, তখন চাঁদের আলো ছিল, ভালোই চাঁদের আলো। তখন আমি কী করলাম, বেড়ার ফাঁক দিয়ে ওইদিকে দেখলাম কি যে ওই মহিলাটা, যারে আমি সন্ধ্যার সময় ঘাট পার করে দিয়েছি, ওনার নাম বলছিল যে জ্যোৎস্না, উনি দেখলাম কি আরেকটা মেয়ে দাঁড়ায় আছে ঘাটে। ওই মেয়েটা ঘাটে দাঁড়ানো অবস্থায় উনি তখন গোসল করতেছে। তা আমি তো ওইভাবে ওনার মতো করে এই জায়গা থেকে আমি ওভাবে দেখি না, মানে রাতের বেলায় তো ঘর থেকে দেখা যায় না। তখন আমি করলাম কি, ঘর থেকে বের হইয়া ঘাটের পারে আরেকটা বট গাছ আছে, তো বট গাছের নিচে যাইয়া আড়াল হইয়া, কারণ রাতের বেলায় তো কেউ দেখবে না, বট গাছের নিচে যাই আড়াল হইয়া আমি ওনার গোসল করা দেখতেছি। তো গোসল করা দেখলাম, উনি গোসল করতেছে মোটামুটিভাবে, আমি পুরোটাই দেখছি। তো এই রাতটা তখন আপনার কেটে গেল। পরের রাতের বেলা আমি যখন শুইলাম, শোয়ার পরে আমার বারবার ওনার কথা মনে পড়তেছে, এই মহিলাটা গোসল করার জন্য আসতো, যদি আরেকবার দেখতাম। সারাদিন অপেক্ষা করতে উনি আসে নাই। রাত্রিবেলায় আনুমানিক আপনার প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে, একেবারে গভীর রাত আর কি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে, মানে আমি এই মহিলাটার সাথে একটা খারাপ স্বপ্ন দেখছি, যেটা সত্যি কথা। এই জ্যোৎস্নার সাথে একটা খারাপ স্বপ্ন দেখছি, দেখার পরে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তখন, মানে মনে হয়েছে না কেউ গোসল করতেছে, ঘাটের মধ্যে এরকম শব্দ পাইতেছে। তো বেড়ার ফাঁক দিয়ে তাকাইছি, ক্লিয়ারভাবে দেখা যায় না, তবে কে জানি গোসল করতেছে। তো এখন আমি করলাম কি, ঘর থেকে বের হয়েছি, সাথে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বের হয়েই আমি তখন বটগাছের নিচে গিয়ে দাঁড়াইছি। বটগাছের নিচে গিয়ে দাঁড়াইয়া ফাঁক দিয়ে আমি ওনার গোসল করা দেখতেছি। উনি, মানে ওই জ্যোৎস্না ভাবি, আর মানে ভাবি বলিও নাকি, আমি দেখি যে গোসল করতেছে। তো ওনার গোসল করা মজা করে ওখানে আমি দেখতেছি। এরকম করে অনেকক্ষণ ধরে দেখার পরে এরকমভাবে এখানে দাঁড়ায় দেখতে হঠাৎ করে উনি দেখলাম, মানে ভিজা কাপড়টা নিয়েই আমার এদিকে আসতেছে। যখন আমার এদিকে আসতেছে, মানে ভিজা কাপড় নিয়ে যখন এদিকে আসতেছে, আমি তখন বুঝে গেছি যে মনে হয় আমি যে ওনার গোসল করা দেখতেছি, উনি মনে হয় এটা দেখে ফেলছে। মানে আমার কাছে এটা মনে হলো উনি মনে হয় দেখে ফেলছে। এবার আমি কি করলাম, ভয় পেয়ে আস্তে আস্তে মানে ওইখান থেকে হেঁটে চলে যাচ্ছে ঘরের দিকে। আমারে ডাক দিল যে, সুমন ভাই দাঁড়ান। দাঁড়ানোর পরে যখন বলছে দাঁড়াইতে, আমি তখন দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার কাছাকাছি আসছে, আইসা
আমার বলে বটগাছের নিচে আসেন। বটগাছের নিচে গেছে, আমার বলে যে চলে যাচ্ছেন কেন? আমি বললাম যে না, ভাল লাগতেছে না ভাবি, মানে আমার ভুল হয়ে গেছে, আমি প্রস্রাব করতে উঠছিলাম, আপনি কে জানি গোসল করতেছে, ভাবলাম কে নাকি একটু দেখি। পরে আমারে বলে আপনি তো শুধু আমার গোসল করা দেখেন না, এই গ্রামের যে মহিলাগুলো গোসল করে, যে মেয়েগুলো গোসল করে, প্রত্যেকটা মেয়ের গোসল করা আপনি আপনার ঘরে বেড়ার ফাঁক দিয়ে দেখেন, এটা কি মিথ্যা? আমি তখন অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এটা তো উনি জানার কথা না, উনি এটা জানলো কি করে? মানে উনি কিভাবে জানলো? আমি তো এটা বুঝতেই পারলাম না যে উনি তো জানার প্রশ্নই আসে না। এটা তো আমি কখনো খোনাক্ষরেও কারো কাছে বলি নাই, এটা তো গ্রামের কেউই জানে না। তারপর আমি নিচের দিকে তাকিয়ে আসতে, আমার বলে কি ব্যাপার, আমি কি মিথ্যা বললাম? আমি বললাম যে ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এই কাজ আর কোনোদিনও করবো না, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। উনি আমারে বলে কেন, মানে আপনার অপরাধ হবে কেন, আপনি যেটা করছেন ভালোই করছেন, কি চান আপনি ভেড়ার ফাঁক দিয়া? এরকম করে বলে, আমি কিছু বলি না। উনি তখনই ঘাপ করে আমার হাতটা ধরে ফেলে, হাতটা ধরে আমাকে ওনার ঘরের ভিতরে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে উনি যা করে তার রীতিমতো আমি খুব অবাক। যেটা আমার চাওয়া ছিল, বাসনা ছিল, আমার ইচ্ছা ছিল, সেটাই উনি আমার ঘরের ভিতর নিয়ে আমার সাথে করে বসে। সেই রাতটা কেটে গেল, এবং এরপরে রাত থেকে প্রায় প্রতি রাতেই উনি গভীর রাতে এসে আমার ঘরের দরজা ধাক্কায়, মানে ঘরের দরজা এসে ঠকঠক করে শব্দ করে, আমি দরজা খুলে উনি ভিতরে আসে, আমার সাথে সেই ধরনের কাজ করে উনি আবার চলে যায়। এভাবে প্রায় বহুদিন ধরে উনি আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, আর আমারে বলে খবরদার এটা কারোর সাথে শেয়ার করবে না, কারো কাছে বলবেন না। তা আমি তো এটা কারো কাছে বলবো না, কারো কাছে শেয়ার করবো না, কারো কাছে বলিও না। এভাবে প্রায় এক মাস দেড় মাসের মতো উনি এরকম করে আসা যাওয়া করতো, আমার রুমে আসতো, আমার সাথে এগুলো করতো, আবার চলে যেত। একদিন হলো কি, আপনার বৃষ্টি পড়তেছিল দুপুরের দিকে বৃষ্টি পড়তেছিল, এরকম একটা সময়ে আপনার প্রায় আনুমানিক 1:30টার মতো বাজে, 1টা থেকে 1:30টার মতো। ওই সময় ভাবি জানি কোত্থেকে আসছে, আইসা আমারে বলে যে আমার একটু ঘাট পার করে দেন। সম্ভবত ওই ঘাটে ওনার কোনো আত্মীয় আছে। দেখে তো বৃষ্টি, আমি তো দেখেই আমার ভালো লাগে গেছে, কিন্তু বৃষ্টি, তার উপরে উনি আবার একা, পরে আমি নৌকাতে উঠাইয়া নৌকায় মাছ বরাবর নিয়ে গেছি। মাছ বরাবর নিয়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম নৌকাতে তো কেউ নাই, উনি তো আমার সাথে আগ থেকেই লিঙ্ক আছে, ব্যাস ধরে বসি। নৌকার মধ্যে মাঝখানে গিয়ে আমি ওনাকে জড়ায় ধরে বসছি। ধরার পরে উনি সে চিৎকার, খুব জোরে চিৎকার দিছে। আমি বলি আরে ভাবি এরকম করতেছেন কেন, আজও এরকমটা কেন করতেছেন, আপনি তো প্রতি রাতে আমার রুমে যান, তা এখন কি হয়েছে আপনার, আরে নৌকা থেকেও দেখবো না। এই কথা বলাতে উনি আমাকে 2টা থাপ্পড় দিয়ে, খুব জোরে জোরে, লম্পট বেয়াদব, এই কথা বলে 2টা থাপ্পড় দিয়ে আমাকে লাথি মেরে উনি নৌকা থেকে বের হয়ে যায়, মানে আপনার চাউনি থেকে বের হয়ে যায়। বের হয়ে উনি চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, এই কেউ কোথায় আসেন আমারে বাঁচান, দেয় চিৎকার। ওনার চিৎকারের সাথে সাথে ভাই আশেপাশে থেকে অনেকগুলো মানুষ তখন, মানে আশেপাশে যারা কাজ টাজ করে, তারা কেউ নৌকাতে মানে ঝাঁপাইয়া পড়ে, নদীতে ঝাঁপাইয়া পড়ে। এরকম করে 3-4 জন লোক সাঁতরাইয়া আমার নৌকার কাছে চলে আসে, এবং আইসা তারা বলে কি হয়েছে, বলে এই ঘটনা। মুহূর্তের মধ্যে তারা 2-1 জন উঠে আমার ওইখানে ঘুষাইতে শুরু করে, মানে মোটামুটি আমার 8-10টা ঘুষি দিয়া আমার ঘাটে নিয়ে আসে। ঘাটে নিয়ে আসার পরে যখন জ্যোৎস্না ভাবি ওখানে দাঁড়া কান্না করতেছে, ওনার বাপ মা সবাই আছে, ওই বট গাছের সাথে তখন আমাকে বাইন্ধে ফেলে। আমি তখন অবাক, কিরে, যে মহিলা আমার সাথে সবসময় এই ধরনের কাজ করতো, সে নিজে আমার ঘরে চলে আসতো, আমার সাথে খারাপ সম্পর্ক করতো, খারাপ কাজ করতো, এই মহিলা হঠাৎ করে রেগে গেল কেন, আমারে মারলো কেন, এবং এরকমটা কেন করলো? মুহূর্তের মধ্যে খবর দেওয়া হলো নৌকা যার, মানে যিনি আমাকে চাকরি দিয়েছে, ওনাকে তখন খবর দেওয়া হলো। উনি তখন আসছে, আসার পরে সবাই তখন বলা করে যে তোমার মাঝি এমন ঘটনা ঘটাইছে। তো এমন ঘটনা ঘটাইছে, আসরের পরে আমার ওখানে দিয়ে রাখে। আসরের পরে গ্রামের 8-10 জন লোক, মুরব্বী যারা আছে সবাই তখন আসে, আইসা ওনারা জিজ্ঞেস করে যে তুমি এই ছেলের কই পাইছো, এই ছেলে কোত্থেকে আসছে। তখন আমি, মানে উনি বলতেছে যে এমনি আসছে আমার কাছে, আমি তো আজকে ওরে বহু মাস ধরে আমার এখানে কাজ দিয়েছি, কিন্তু এরকম যে খারাপ ছেলে এটা তো আর জানতাম না। পরে আমার দিকে সবাই তাকায় থেকে বলতেছে যে তুই এটা কীভাবে কী করলি। তখন একবার ওনার দিকে তাকে, আবার নিজের দিকে তাকায়, কিরে এটা আমি কী করলাম, মানে উনি কেন চিৎকার করলো ভাই, এরকমটা কেন করলো। পরে ওখানে আমারে বললো যে ঠিক আছে, তুই যেহেতু বিন গ্রামের মানুষ, তুই যা করছিস তা তো ভালো করিস নাই, তুই গ্রাম থেকে চলে যা, এবং আজকের পর থেকে তুই গ্রামে আর কখনোই আসবি না, এই গ্রামে তুই আর কোনোদিনও আসবি না, তুই গ্রাম থেকে চলে যা। আমাকে তখন ওখান থেকে বের করে দিল, মানে এই গ্রাম থেকে বের করে দিল। গ্রাম থেকে বের করে দেওয়ার পরে আমারে তখন বললো যে তুই চলে যা। উনি আমারে কিছু টাকা দিয়ে দিল, যার এখানে আমি দীর্ঘদিন ধরে ছিলাম, ওই লোকটা আমারে কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি এই টাকাগুলো নিয়ে আস্তে আস্তে এখান থেকে চলে গেছি।
এখান থেকে চলে যাইতেছি আর মনে মনে চিন্তা করতেছি এটা আমার সাথে কি হইল, আমার সাথে এটা কী হইল। সন্ধ্যা হয়ে গেছে, এখন কই যাব? আমি তো বাড়িতে যাই না বহু বছর ধরে, এবং বাড়ির সাথে আমার কোনো সম্পর্কও নাই, কোনো যোগাযোগও নাই। এখন এই রাতের বেলা আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? আস্তে আস্তে গিয়ে তখন হচ্ছে মানে একটা মাদ্রাসার মতো একটা পাইলাম, মাদ্রাসা। তাই মাদ্রাসার ওইখানে যায়, মনে হয় এটা সম্ভবত কোনো হেফজখানা বা এরকম হতে পারে। পরে ওখানকার একটা মানে ছেলেরে বললাম, আপনাদের এখানে কি রাতে থাকা যাবে? বলে, আপনি কি থাকার জায়গা নেই? আমি বললাম যে না। বলে, তাহলে থাকেন। পরে মাদ্রাসায় আমার তখন রাতের বেলায় ওরা থাকতে জায়গা দিছে, ওদের যে পাকের ঘর আছে ওইখানে। তো ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করতেছি আমার সাথে এটা কী হইল, মানে আমার সাথে এটা হইলটা কি, উনি আমার সাথে এরকমটা কেন করলো, মানে কি কেন আমার সাথে এরকমটা করলো। এরকম করতে করতে যখন মোটামুটি মধ্যরাত হয়ে গেল, মধ্যরাতের কাছাকাছি হঠাৎ করে মাদ্রাসার সাথে ঢিল মারতে শুরু হলো। মানে খুব বড় বড় ঢিল মারতেছে, বড় বড় ঢিল মারতেছে। মানে আমি তখন ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, মানে পাকের ঘর থেকে বেরিয়ে গেছে। বের হয়ে চিৎকার দিয়ে মাদ্রাসার বাচ্চারা যেখানে ঘুমাইতেছে ওদেরকে ডাকতে শুরু করছে, ও ভাই গেট খোলো, ভাই গেট খোলো, গেট খোলো। তখন মাদ্রাসার হুজুর, প্রিন্সিপাল যারা আছে মোটামুটি সবাই তখন উঠে গেছে ঘুম থেকে। ওঠার পরে তখন দরজা খুলছে, খোলার পরে মানে আমি তখন মানে মাদ্রাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছি যে এমন এমন ঘটনা, আমার কে জানি ঢিল মারতেছে টিনের চালে এবং হাসতেছে, খুব মানে ভয়ঙ্করভাবে হাসতেছে, হাসির শব্দ পাচ্ছি, আমারে মাদ্রাসার মধ্যে জায়গা দেন। পরে মাদ্রাসার বাচ্চারা তারা যেখানে থাকে ওইখানে আমাকে দিল। ওদের যে হুজুর আছে, বড় হুজুর বলল যে আমার এমনি হাত ধরছে, হাত ধরে বলে আপনি সকালে আমার সাথে দেখা করা ছাড়া যাবেন না। তো এখানে আমাকে দিল। তখন ফজরে আজান দিলাম, আমি সবার সাথে উঠে উজু করে নামাজ পড়ছি। নামাজ কালাম পড়ে আমার তো শরীরে ধরেন আপনার মায়ের দাগ, প্রত্যেক জায়গা দিয়ে রক্ত রক্ত বেরিয়েতেছে, খুব খারাপ অবস্থা। সকালবেলা ওনাদের যে মাদ্রাসার যে হুজুর আর কি, বড় হুজুর আমাকে ওনার রুমে ডেকে নিয়ে বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম সুমন। বললো, বাড়ি কোথায়? আমি তখন গ্রামের কথা বলি। বলে, ও তো দূরের একটা গ্রামের মানুষ, আপনি এখানে কেন আসছেন? তা আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। বলে, আপনি কোথাও চুরি করছেন? আমি বললাম না। তো বলে, আপনার শরীরে মাইরের দাগ কেন, আপনাকে কে মারছে? আমি বললাম, আমারে অমুক গ্রামের মানুষ মারছে। তা বলে, কেন মারলো আপনাকে, আপনি কি অন্যায় করছেন? আমি বললাম, আসলে অন্যায়ের কথা কি বলবো। উনি বলেন, না আপনি বলেন আপনি কি অন্যায় করছেন, আপনাকে কেন মারলো। পরে চিন্তা করলাম, উনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলো, ওনার কাছে তো আর কথা লুকিয়ে লাভ নাই, যা হয়েছে আমি ওনার কাছে বলে দিই। পরে বললাম যে এমন এমন ঘটনা, মানে বিস্তারিত ওনাকে বললাম। বলার পরে উনি আমারে বলতেছে যে আপনি বসেন, আপনি যাবেন না দুপুর আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, আপনার সমস্যাটা কোথায় আমি এটা বের করব, আপনার কি হয়েছে, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে মহিলা প্রতি রাতেই আপনার কাছে আসতো, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতো, এবং সেই মহিলাইকা কেন দিনের বেলা আপনাকে সবার কাছে ধরিয়ে দিল, মায়ের খাওয়ালো, এটার ব্যাখ্যা আমি আপনাকে দিব, আপনি আজকে থাকেন। দুপুরে ওই মাদ্রাসায় খাওয়া দাওয়া করলাম। করার পরে 2টার দিকে উনি তখন আমারে নিয়ে মসজিদের উপরে মিম্বরের পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার উপরে মানে উপর দিয়ে একটু চাউনি দেওয়া প্লাস্টিক দিয়ে, মানে দেখে জায়গাটা একটু ভয়ঙ্কর লাগলো। উনি ওখানে বসে আমাকে পাশে বসাইছে, বসে আধা ঘন্টার মতো, পাক্কা আধা ঘন্টা উনি ওখানে ধ্যানে মগ্ন ছিল। ধ্যানে মগ্ন থাকার পরে, ওনার ধ্যান ভাঙার পরে আমারে বলতেছে যে মানে উনি ডিরেক্টলি আমাকে বলে, কখনো কি মন্দিরের সামনে আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটছে? আমি বললাম, জি ঘটছে। আপনি কি আপনার বাবা মা ঘর থেকে বের করে দিছে, মারছে আপনার আব্বা, কিন্তু আপনার কাপড় চোপড় ছিল না, কি হয়েছিল সে রাতে, আপনার কিছু মনে আছে? আমি বললাম যে না, আমার কিছু মনেই নাই, শুধু আমার মনে আছে আব্বা, আমি জ্ঞান ফেরার পরে দেখি আমার মায়ের একটা কাপড় আমার শরীরে পেঁচানো, এবং আব্বা আমাকে মায়েরা বের করে দিচ্ছে। উনি বলে, মূলত একটা পরী আপনার সাথে খারাপ কাজ করেছে, খারাপ সম্পর্ক করেছে, করার পর ওই পরীটাই আপনাকে একেবারে কাপড়বিহীন অবস্থায় আপনাকে বট গাছের নিচে রেখে চলে গেছে। দিনের বেলায় মানুষ আপনাকে ওভাবে অজ্ঞান অবস্থায় পাইছে, এবং এরপরে আপনার পরিবার আপনাকে ওখান থেকে উঠে বাড়িতে আনছে। আনার পরে আপনার উপরে পরীটা তখনও ভর করা ছিল। পরে তারা ওঝা এনে মানে আপনার কবিরাজ এনে আপনাকে ওই পরীটা থেকে মুক্ত করে। আপনি হয়তো এই জিনিসটা দেখতে পান, তখন আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন। আর আপনি যে জায়গার মধ্যে আপনি বলতেছেন যে মহিলা, জ্যোৎস্না নামের যে মহিলা, ওই মহিলা আপনার সাথে কোনো খারাপ কাজ করে নাই। আপনি ওখান থেকে চলে যাওয়ার পরেও, আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও ওই খারাপ পরীটার আকর্ষণ আপনার উপরে ছিল। সে সবসময় আপনাকে দেখতো, কোনো না কোনোভাবে আপনার ভিতরে ঢুকার সে চেষ্টা করছে, কিন্তু কোনো ওয়েতে পারতেছে না। শেষ পর্যন্ত যখন ওই মহিলাটারে আপনার এই মহিলাটাকে দেখেছেন বা মহিলার প্রতি আপনার একটা লোভ জাগছে,
পরীটা তখন চিন্তা করলো যে মহিলাটার মাধ্যমে আপনার কাছে আসার, আর ওই মহিলাটার সাথেও একটা জিন ছিল আগ থেকেই, এবং ওই জিনের কারণে মহিলা তার স্বামীর সংসার করতে পারতো না। স্বামীর সাথে মারামারি করে মহিলা চলে আসে ওই জিনটার কারণে। ওই জিনটার সাথে চুক্তি করে ওই পরীটা তখন এই মহিলাটার ভিতরে ঢুকে এবং ঢুকে ওই মহিলাটার রূপ নিয়ে আপনার কাছে আসে। মহিলাটার রূপ নিয়ে ঠিক আসে না, মহিলাটাকেই নিয়ে আপনার কাছে আসে, কারণ পরীদের কোনো শরীর নেই। এই মহিলাটার শরীর নিয়ে আপনার কাছে আসে। মহিলাটা আপনার সাথে যে শারীরিক সম্পর্ক করেছে এটা ওই মহিলা নিজেও জানে না। আসলে ওই মহিলার কোনো দোষ নাই। আপনার সাথে যে প্রতি রাতে আসতো, এই ধরনের কাজ হতো, মহিলাগুলো কিছুই জানতো না। তার উপরে পরীটা ভর করতো, সে যাইতো আবার সে চলে আসতো। কিন্তু দিনের বেলায় যখন ওই মহিলাটাকে আপনি দেখেছিলেন বা আপনার নৌকাতে উঠাইলেন, তখন কিন্তু ওই মহিলার সাথে ওই পরীটা ছিল না, এবং না থাকার কারণে মহিলা আপনার উপরে বিগড়িয়ে গেছে। আমি বললাম যে হুজুর, আপনি আমাকে যেই কথাগুলো বললেন এগুলো তো বড় কোনো কবিরাজও বলতে পারতো না, আপনি কি কোনো কবিরাজ? উনি বলে হ্যাঁ আমি কবিরাজ, কিন্তু আমি কবিরাজি করি না। আমার সাথে একজন ভালো জিন আছে, ধর্মীয় জিন আছে, আমি ওনার সাথে কথাবার্তা বলে বিষয়গুলো জানতে পারছি। আমি বললাম যে হুজুর, আমি এই পরীটাকে আবারও চাই, আমার পরীটাকে ভালো লেগেছে, আমি তাকে বিয়ে করতে চাই, তার সাথে সংসার করতে চাই। ওই তখন আমাকে বললো যে দেখেন, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, একজন মানুষ কখনোই এটা করতে পারে না। মানুষের সঙ্গে পরীদের সম্পর্ক হয় না, যদি হয়েও থাকে তবে সেটার পরিণতি খুব খারাপ। যেটা আপনার জীবনে ঘটেছে আপনি তো বুঝতে পেরেছেন। আমি বললাম হুজুর, আমি পরীটাকে বিয়ে করতে চাই, আপনি আমার এই পরীটাকে এনে দেন। উনি বললেন আমি এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি শুধু আপনাকে সমাধা দিয়েছি, আর অনুরোধ করব আপনি আজকে আমাদের মাদ্রাসা থেকে চলে যান, কারণ এই পরীটা আপনার আর কোনো ক্ষতি করবে না, আপনার আর কোনো ডিস্টার্ব করবে না। আমি এটাকে বলে দিয়েছি, এটা আপনার কাছে আর সরাসরি আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি খারাপভাবে তাকে না ডাকেন সে আর আপনার কাছে আসবে না। তো আপনি চলে যান এখন। আপনার মন মানসিকতা খারাপ ছিল, আপনার চিন্তাভাবনা খারাপ ছিল, আপনি মন্দিরে গিয়েছেন খারাপ চিন্তাভাবনা নিয়ে, এই জন্য ওই পরীটা আপনাকে শাস্তি দিয়েছে, এতটুকুই, আর কিছুই না। ওই পরীটাও খারাপ না, মূলত খারাপ ছিলেন আপনি। তখন আমি বললাম যে হুজুর, আমি কি পরীটাকে পাবো না? উনি তখন বললো পাবেন কি না এইটা আমি ঠিক আপনাকে বলতে পারি না, তবে এই বিষয়ের উপরে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, এই বিষয়ের উপরে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি শুধু আপনাকে বলবো যে আপনি আপাতত এখান থেকে চলে যান আমাদের মাদ্রাসা থেকে, কারণ আপনাদেরকে নিয়ে অনেক ধরনের কাহিনী হয়ে যাবে, পরে আপনি চলে যান। পরে এই মাদ্রাসা থেকে আমি তখন বিদায় নিয়ে আমি তখন বাড়িতে গেছি, আমাদের বাড়িতে। এত বছর পর বাড়িতে গেছি, আব্বা আম্মা যারাই দেখছে সবাই মোটামুটি আমার উপরে শান্ত, আমার উপর রাগান্বিত না। আমি যাই করছি, যেটাই করছি, যেখানেই ছিলাম, আর সব কিছু ভুলে আমাকে মানে কাছে টেনে নিচ্ছে, আমাকে আপন করে নিচ্ছে। নেওয়ার পরে আব্বা আমার সাথে আসি, সাথে চিন্তা করতেছি যে পরীটা আমার লাগবেই। হুজুর কি করে দিল যে পরীটা আর আমার কাছে আসে না। এবং আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকাতে বলতে আমি বাড়ি যাওয়ার পরে আমার নানু বাড়িতে আমার মায়ের মাধ্যমে একটা কবিরাজের সন্ধান পাই। আমার মা বলে আমাদের নানু বাড়িতে নাকি আমার একজন নানা আছে পরিচিতই, ওনার সাথে নাকি কোন জিন আছে, উনি নাকি খুব ভালো কাজ করে। তো এরপরে আমি আমার মায়ের কথা মতো ওই নানার সাথে একদিন দেখা করতে যাই। মানে মা যখন বলে নানার সাথে জিন আছে, নানার সাথে দেখা করতে যাই। দেখা করতে গেলে তখন আমি নানার আসরে যাই, আমার পরিচয় দিই, নানা আমাকে চিনতে পারে এবং চিনার পরে আমাকে বলে যে সুমন, তোর জীবনে তো এগুলো এগুলো ঘটে গেছে। আমি তখন নানারে বললাম যে নানা, আমি ওই পরিটারে ফিরে পেতে চাই আমার জীবনে, আপনি আমার টাকা পয়সা যা লাগে আমি দরকার হলে ঘর থেকে টাকা পয়সা চুরি করে এনে হলেও আপনাকে দিব, কিন্তু আমি ওই পরিটাকে পেতে চাই, আপনি আমাকে আর পরিটাকে এনে দেন। উনি আমাকে বললো যে দেখ, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমি টাকা পয়সা চাইও না, তবে তুই যে পরিটাকে তোর জীবনে ফিরে পেতে চাচ্ছিস এটা তো সোজা কোনো বিষয় না, এটার জন্য তোকে অনেক সাধনা করতে হবে। আমি তখন বললাম কি সাধনা করতে হবে? আমি সব রকম সাধনা করতে রাজি আছি, আপনি শুধু আমাকে বলেন কি করতে হবে। উনি আমাকে বলে প্রথমত তোকে একটা বিয়ে করতে হবে, কারণ পরি কোনো শরীর ব্যতীত তোর কাছে আসতে পারবে না, যে কোনো একটা নারীর শরীর লাগবে এবং সেই শরীরটা হলে পরে পরি তোর কাছে আসবে না, তোর কাছে আসতে পারবে। তা আমি তখন বললাম যে তাহলে আমাকে কি করতে হবে? উনি আমাকে বলল প্রথমত তোকে একটা বিয়ে করতে হবে, এবং বিয়েটা তোকে এমন একটা মেয়েকে করতে হবে যার তুলা রাশি, এবং তুলা রাশি মেয়ে আরও কিছু নিয়ম কারণ দেখাই দিল যে এইভাবে হচ্ছে তোকে বিয়েটা করতে হবে। তা আমি তখন বললাম যে এমন মেয়ে আমি কোথায় পাবো? আমি তো এমন মেয়ে পাবো না, আর আমার পরিবার তো আমাকে এখন বিয়ে করাবে না। উনি বলে এটা তোর ইচ্ছা, তবে পরিটাকে পেতে হলে তোকে বিয়েটা করতে হবে। তখন আমাকে বললো যে উনি আমাকে মেয়ের সন্ধানও দিয়ে দিল, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ের সন্ধান দিল, মেয়েটা মাদ্রাসায় পড়ে, বয়স একেবারেই কম। আমাকে বললো যে এই মেয়েটাকে যদি তুই করিস, মানে উনি কথাগুলো বলে না, মূলত জিনে বলে আর কি, ওনার সাথে যে জিনটা আছে ওই জিনে কথাগুলো বলে আমি শুনতেছি। পরে বলে ওই বাড়ির ওই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে, মেয়েটাকে বিয়ে করার পরেই তোর সাধনা পূরণ হবে।
তাই আমি বললাম যে মেয়েটাকে বিয়ে করার পরে তারপরে কীভাবে পরি সাথে সাথে মেয়েটার শরীরে আসবে? উনি বলেছে না, সাথে সাথে মেয়েটার শরীরে আসবে না। ওই মেয়েটাকে বিয়ে করার পরে তোকে যেদিন তোর বাসর হবে, মেয়ের সাথে তোর শারীরিক সম্পর্ক হবে, শারীরিক সম্পর্ক হওয়ার পরে এই মেয়েটাকে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, যে জায়গাটার মধ্যে ওই খারাপ পরিটা তোর সাথে এসেছিল বা তোর সাথে প্রথম যে জায়গায় শারীরিক সম্পর্ক করে সেই জায়গায় এই মেয়েটাকে নিয়ে যেতে হবে। এবং মেয়েটাকে সেই জায়গায় নিয়ে গিয়ে যে কথাগুলো উনি বলে আসলে এগুলো ওখানে বলতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আপনি যেভাবে বলতেছেন এইভাবে আমি এটা করব। তো উনি যেই সমাধান দিল, দেওয়ার পর আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার মারে বললাম যে মা আমি বিয়ে করব। মা তো হঠাৎ রেগে গেল, বিয়ে করবি মানে তোর কি বিয়ের বয়স হয়েছে? আমি বললাম যে মা বিয়ের বয়স হয়েছে কিনা জানি না, আমি বিয়ে করব, অমুক গ্রামের অমুক বাড়ির মেয়েটার আমার ভাল লাগছে। তো মা তখন আব্বার এই বিষয়টা জানাইলো। আব্বা তখন বললো ছেলে যদি বিয়ে করতে চায়, ওর বড়টা তো এখনো বিয়ে করে নাই, ও যদি বিয়ে করতে চায় হয়তো বিয়ে করলে ভালো হয়ে যাবে। ও তো বাড়িঘর ছেড়ে চলে গেছিলো, ল্যাংটা ঠুংটা হয়ে রাস্তায় পড়েছিল, এখন যদি বিয়ে করতে চায় তাহলে হয়তো ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি মেয়ের পরিবারের প্রস্তাব পাঠাবো। তো আমার আব্বা মেয়ের পরিবারের প্রস্তাব পাঠাইলো। পাঠানোর পরে এখানে অনেক কথাবার্তা আছে, আমি সংক্ষেপ করে বলি। তো মেয়ের পরিবারে আমার আব্বা তখন প্রস্তাব পাঠাইলো। প্রস্তাব পাঠানোর পরে মেয়ের পরিবার তখন আমাকে সাপোর্ট করলো, আমাকে বললো আর কি যে মেয়ের বাবা তখন আমার সাথে কথাবার্তা বললো, আব্বুর সাথে কথাবার্তা বললো, বলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। তো আমাকে আবার বলে দিল যে আমার বিয়েটা হতে হবে মঙ্গলবারে। আমি ডেট দিলাম মঙ্গলবারে বিয়ে করব। আমার আব্বা তখন মাকে বলে যে তোমার ছেলে কেন মঙ্গলবারের কথাই বলে, কেন মঙ্গলবারে করতে হবে? তো আমি মঙ্গলবারের কথাই বলি। তখন মঙ্গলবারে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে বাবা ছোটোখাটো করে যেভাবে পারে ওভাবে অনুষ্ঠান করে, বড় করে না, খুব ছোট পরিহাসে অনুষ্ঠান করে। অনুষ্ঠান করে মঙ্গলবারে আমি তখন বউ সাজিয়ে, মেয়েটার নাম ছিল সানজিদা, সানজিদাকে আমার ঘরে নিয়ে আসি। ভাসর করে আসার পরে সানজিদা আমাকে বলে যে আপনি আপনার বাবা আমাকে বললেন আপনার সাথে আমার প্রেম আছে, কিন্তু আমি তো আপনার কোনো দিন দেখি নাই, আপনি কীভাবে বললেন যে আপনার সাথে আমার প্রেম ভালোবাসা আছে? আমি বললাম যাই হোক এগুলো বাদ দাও। তখন আমি তার সাথে এই জিন আমাকে যেভাবে শিখিয়ে দেয় আর কি, আমার ওই নানার সাথে থাকা যে জিনিসটা আমাকে পড়িয়ে ওর সাথে কথাবার্তা বলতে বলে, আমি সেভাবে ওর সাথে কথাবার্তা বলি। সেই ওয়েতে, এগুলো এখানে বলতে পারবো না, যে কিছু নিয়ম আমাকে বলে দেয়, ওই নিয়মে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি, স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং করার পরেও তখন আমার কথা শোনে। আমার কথা শুনলে পরে আমি ওকে নিয়ে তখন রওনা দিই যে আমি ওই জায়গার মধ্যে আমি ওকে নিয়ে যাব। তাই আমি ওকে নিয়ে যাওয়ার জন্য যখন রওনা দিই, ঘরের দরজায় গেলে পরে ওইখানে গেলে জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। সারা রাতে ওর আর জ্ঞান ফিরে না। জ্ঞান ফিরে ফজর আজানের পরে, জ্ঞান ফিরে তখন ওদের বাড়ি থেকে লোকজন আসে। আমি আমার বাড়ির মধ্যে মেহমান, আমি এইসব বাদ দিয়ে আমার নানার কাছে চলে গেছি। নানার সাথে যে জিন শোয়ার, ওই জিনেরে বললাম যে এমন এমন ঘটনা। জিন তখন বলে তাহলে তো আপনি প্রথমটা মিস করেছেন, দ্বিতীয়টা আরও অনেক কঠিন, এটা করতে পারবেন কিনা দেখেন। এবং আপনার স্ত্রীকে, তখন আমাকে দ্বিতীয়টা বললো আপনার স্ত্রীকে একটা কবরস্থানে নিতে হবে, সেখানে একটা কবর খুঁড়তে হবে, কবর খুঁড়ে আপনার স্ত্রীকে কবরের মধ্যে বসাইতে হবে বিনা কাপড়ে, কবরের ভিতরে বসাইতে হবে। বসানোর পরে উনি যেগুলো বলছে এগুলো নাই বলি, এই কাজ করতে হবে। এগুলো করলে পরে ওই জিনটা আপনার বউর উপরে আসবে, পুরীটা আপনার বউর উপরে আসবে। এরপরে আপনার বউকে আপনি ওভাবেই পাবেন, ওই পুরীটা আপনার বউকে কন্ট্রোল করবে। ওনার বলে দেওয়া কথা মতো আমি ওই দিন বউ দিইনি, আমি বউ দিব না, ওর শরীর খারাপ, এই জন্য আমি ওর বাবা মারবে বললাম যে আজকে রাতেও থাকো। তো আমার আব্বা বললো ঠিক আছে থাক। মেয়ের পরিবার চলে গেছে, আমি আড়াইয়া, যেটাকে বলে আড়াইয়ার করতে গেলাম না, আমার বউ দিলাম না। পরে রাত্রেবেলা আমি আপনার কোদাল সব কিছু আমি রেডি করে রাখি, কোদাল থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমি রেডি করে রাখি। সে রাতে আমি ওকে ওভাবেই রেডি করাই। মধ্যরাতে শেষ রাতে যেভাবে আমাকে বলে নানা সাথে থাকা জিনটা, ওভাবে তাকে রেডি করাই। এবং রেডি করানোর পরে আমি শারীরিক সম্পর্ক হওয়ার পরে তাকে ওভাবে আমি কবরস্থানে নিয়ে যাই। ও তখন আমার কন্ট্রোলে ছিল, পুরোই আমার কন্ট্রোলে। ওখানে বসে আছে, আমি তখন গর্ত করে ওকে আমি ওই জায়গার ভিতরে বসাই। এবং ওই জায়গার মধ্যে আমি ওকে বসাই। বসানোর পরে এই জায়গাটার মধ্যে বসাই যা যা করতে বলে তা করি, সব কিছু করি। এবং সব কিছু করার পরে আমাকে বলতেছে মাটি দেওয়ার জন্য। তখন আমার ভিতরে আসলে আমার কন্ট্রোল ছিল না, আমি আমার কন্ট্রোলে ছিলাম না। সত্যি কথা বলতে আমি আমার কন্ট্রোলেই নেই। আমি তখন মাটি দিতে শুরু করি এবং মাটি দিতে শুরু করার পরে আমি মোটামুটি প্রায় অর্ধেকের থেকেও বেশি ওরে মাটি দিয়ে ফেলি এবং অর্ধেকের চেয়েও বেশি মাটি দেওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি আসে, প্রচুর বৃষ্টি আসে। বৃষ্টি আসার পরে এখানে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, এইটুকুই আমার মনে আছে আর কি, আর কোনো কিছু মনে নাই।
বৃষ্টি হইতেছে আমি সে জায়গার ভিতরে সেন্সলেস হয়ে যাই, মানে বৃষ্টিতে সেন্সলেস হয়ে যাই জায়গায়। এবং সেন্সলেস হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা মানুষজন আসে এবং আসার পর আমাকে এখানে অজ্ঞান অবস্থায় পায় এবং আমার বিবাহিতা বউকে কবরের ভিতরে পাওয়া যায়। মানে আমাকে অজ্ঞান অবস্থায় পায়, তারা আমার জ্ঞান ফিরে আনে। আমি ওখানে কেন গিয়েছিলাম বা কবরস্থান, তো ওই যে বৃষ্টি হয়েছে রাতের বেলায়, এটা মাটি হয়ে মানে তো মাটি দিয়ে ফেলছি, এর উপরে পানি হয়ে এটার বুঝে যায় না যেখানে একটা নতুন ঘরতো বা কিছু লোক আমাকে ওখান থেকে উঠে আনে। পর আমার বউয়ের কথা জিজ্ঞেস করলাম, আমি বলি তারা ওখানে আমি কবর দিই মানে মাটি দিছি। পরে তারা মাটি করে তাকে ওখানে মৃত অবস্থায় পায়। এরপরে যা হয়, আমার যাবজ্জীবন জেল। এবং এটা পত্রিকায় নিউজ হয় সেই সময়টাতে। এটা 2002-এর ঘটনা, 2002-এর দিকে পত্রিকায় নিউজ হয় এবং এরপরে আমাকে জেলে দেয়। আমি জেলে যাই, যাবজ্জীবন জেল হয়। তো আল্লাহর রহমত, আমি জেলের ভিতরে যখন ছিলাম যথেষ্ট পরিমাণের ভদ্রভাবে চলাফেরা করছি, ভালোভাবে চলাফেরা করছি। এবং চলাফেরা করার যে জেলার ছিলেন তারা আমার উপরে খুব সদয়বান হয়। একটা পর্যায়ে মেয়ের পরিবারও অভিযোগ তুলে নেয়, তারা করে, তারপর সরকার থেকে আমাকে মাফ করা হয়। আমি 2023 সালে আমি জেল থেকে বের হতে পারি। তো জেল থেকে বের হওয়ার পরে 2023-এ আমি বের হই। 2024-এ আমার মানে সানজিদার যে বাবা মা আছে তারা আমাকে অন্যত্রে বিয়ে করায়, তাদের মাধ্যমে আমি বের হইতে পারি। তারা আমাকে অন্যত্রে বিয়ে করে, আমি এখন বিয়ে করছি, আমার একটা কন্যা সন্তান আছে, এখন আমি ভালো আছি। আমার গল্প অনেক কিছু আমি আপনাকে বলি নাই, যেগুলো শুনলে আপনি আরও আটকে উঠবেন। মেহেরবানি করে বলবো, যদি পারেন আমার গল্পটা রেকর্ড করে আমার মতো এরকম ভুল পথে যাতে কেউ পা না ভাড়ায় মানুষকে সতর্ক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই মাঝি সুমনের জীবনের ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পের শেষের দিকের 3 ভাগের 1 ভাগ আমি বলি নাই, 2 ভাগ আমি কেটে দিয়েছি, কারণ এটা আসলে বলার মতো ছিল না, মানে ইউটিউবের প্ল্যাটফর্মে এটা প্রচার করার মতো ছিল না, যার জন্য আমি 2 ভাগ কেটে দিয়েছি। খুব আলোচিত একটা ঘটনা এবং সুমন ভাই রীতিমতো যা করেছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি বারবার এই কথাটা বলি, আমরা কেন জানি এই যে জিনেদের একটা জগৎ আছে, একটা মানুষের জগৎ আর একটা জিনদের জগৎ। জিনেদেরও রাজনীতি হয়, জিনেদেরও বেঁচে থাকা হয়, জিনেদেরও সংসার হয়, বিয়ে হয়, ওদেরও নির্বাচন হয়, তাদেরও চিকিৎসক আছে, ডাক্তার আছে, তাদেরও অপরাধ করলে শাস্তি হয়, আদালত আছে, সবই আছে, ঠিক আমাদের মতো করেই আছে, আমাদের মতোই আছে। তো ওরা কিন্তু আমাদের জগতে আসতে চায় না, যারা ভালো জিন তারা কিন্তু আমাদের জগতে আসতে চায় না, তারা তাদের জগতে থাকতে চায়, তাদের জগৎ নিয়েই তারা বাঁচতে চায়। কিন্তু কিছু খারাপ জিন আছে যারা মানুষের কাছে আসে মানুষের ক্ষতি করার জন্য, আর মানুষের ক্ষতি করে তারা আল্লাহকে বুঝায় যে দেখো আমরা মানুষের এইভাবে ক্ষতি করতে পারছি, বা মানুষের আমি এটা করছি ওইটা করছি, আল্লাহকে বোঝানোর জন্য। ওই যে আল্লাহ যে ইবলিসকে বলেছিল তুই আমার মানব জাতিকে কখনো ভুল পথে নিতে পারবি না, এই জন্য শয়তানের পক্ষ থেকে জিনেরা আমাদের উপরে আসে এবং আসার পরে তারা আমাদের দিয়ে খারাপ কাজ করে এবং আল্লাহর কাছে তারা বলে যে দেখ এই মানুষকে দিয়ে আমি খারাপ কাজ করাই না। তো এই জিনটা কিন্তু বেশিরভাগই কোনো না কোনো মানুষের মাধ্যমে আসে। কুফুরি বলেন, তাবিজ বলেন বা খারাপ মন্ত্র বলেন, এগুলো দিয়ে কিন্তু জিনদেরকে তাদের থেকে আমাদের কাছে আনা হয়। যাই হোক, আমার শরীরটা অনেক ভার হয়ে গেছে, আমারও একটু ভয় লাগতেছে, কারণ আমি রেকর্ড আজকে রাতের বেলায় করেছি। সো আমি এটা নিয়ে আর কথা বলি না, আমি চেষ্টা করব এইসব কথা বলে মানে একটা শর্ট ভিডিও তৈরি করার জন্য, যা আপনাদেরকে পরে শোনাবো। বন্ধুরা, যাই হোক, আজ এখানেই বিদায়। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। এখানেই বিদায়, দেখাবো অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আর যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে ওখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।